এই মেয়েটি আফগানিস্তানের এক ছোট্ট শহরে তার প্যারালাইজড স্বামীকে নিয়ে বেঁচেছিল যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝে। চারিদিকে সৈন্য, গুলির শব্দ আর ভয়। প্রতিদিন কেউ না কেউ তার দরজায় ঢুকতো আর সে নীরবে সমস্ত কিছু সহ্য করত, কারণ তার স্বামী কিছুই করতে পারত না। কিন্তু একদিন সে নিজের সমস্ত কষ্ট, লজ্জার যন্ত্রণা উজাড় করে দিয়ে এমন এক কথা বলে ফেলে, যে কথাটা শুনে তার স্বামী বছরের পর বছর পর নিজের হাত পা নাড়িয়ে উঠে দাঁড়ায় তাকে মারার জন্য। কি এমন কথা জানায় যার জন্য এত বছর পর সে উঠে দাঁড়ালো? চলুন সেটা জানার জন্য সরাসরি মুভিতেই যাই। গল্পের শুরুতেই আমাদের আফগানিস্তানের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে এখন যুদ্ধ চলছে। তারপর আমাদের এই মেয়েটিকে দেখানো হয়। মেয়েটির নাম হলো ফারহানি। এটা হলো তার স্বামী। যুদ্ধের সময় তার গায়ে গুলি লাগায় সে প্যারালাইজড হয়ে গেছে। ফারহানির স্বামী ছিল একজন সৈন্য। অন্য দেশের সৈনিকরা তাদের অ্যাটাক করলে সে সবাইকে রক্ষা করত, কিন্তু একদিন তার নিজের দলের সৈনিকরাই তার কাঁধে গুলি মেরে দেয়। যুদ্ধের সময় তার স্বামীর গায়ে গুলি লাগায় তিনি প্যারালাইজড হয়ে গেছেন। ফারহানি তার স্বামীকে সুস্থ করার জন্য তার যা যা করার সবকিছুই করত। সে তার স্বামীর অনেক যত্ন করত। ডক্টর তাকে বলেছিল যে 2 সপ্তাহের মধ্যেই তার স্বামী সুস্থ হয়ে উঠবে, কিন্তু অনেকগুলো দিন কেটে গেল, তাও তার স্বামী সুস্থ হয় না। ফারহানির মনের কথা বলার মতো যেহেতু তার আর কেউ নেই, তাই তার স্বামীকেই সে সমস্ত কিছু বলতো। সে জানতও না যে তার স্বামী আদেও তার কথা শুনতে পায় কিনা। ফারহানির 2টো মেয়ে আছে। একদিন তার 2টো মেয়ের অনেক খিদে পায়, কিন্তু ফারহানি তো বুঝতেই পারছিল না যে সে এখন কি করবে, কারণ তার স্বামী তো অসুস্থ আর বাইরেও যুদ্ধ চলছে, তাই বাড়িতে কোনো খাবারই নেই। পুরো আফগানিস্তানের মধ্যে এখন ফারহানার মাত্র একজনই আত্মীয় রয়েছে, আর বাকিরা যুদ্ধ শুরু হওয়ার আগেই অন্য জায়গায় চলে গেছে। ফারহানি যখন কোনো সমস্যার মধ্যে পড়ে, তখনই সে তার আত্মীয়র বাড়িতে যায়। ফারহানি তার সেই আত্মীয়র বাড়িতে গেলে সে দেখতে পায় একজন অপরিচিত মহিলা দরজা খুলছে। সেই বৃদ্ধ মহিলাটি তখন ফারহানিকে বলে, আপনার আত্মীয় কোথায় আছে আমি তো জানি না। এই বাড়িটা আমি নতুন কিনেছি, এখানে তোমার কোনো আত্মীয় থাকে না, দয়া করে এবার চলে যেতে পারো। এই বলে তার মুখের ওপর মহিলাটি দরজা বন্ধ করে দেয়। ফারহানি তো একদমই ভেঙে পড়ে, কারণ পুরো শহরে তার যদিও বা একটা মাত্র আত্মীয় ছিল, এখন তো সেও নেই। সে সব দিক থেকেই একা হয়ে পড়ে। ফারহানি তার মনের কষ্টগুলো সবই তার স্বামীর সাথে শেয়ার করে মনটা হালকা করে, কারণ তার কথা বলার মতো কোনো মানুষই নেই। যদিও বা তার স্বামী রয়েছে, তাও তার কথা শুনতে পায় কিনা সে আদেও জানে না। এদিকে তো আবার ফারহানের মেয়েগুলো অনেক ছোট, তারা বুঝতে পারছে না যে বাইরে এত কেন গুলি চলছে, আর তাদের বাবা কেনই বা এভাবে শুয়ে রয়েছে। তারা ভাবতে থাকে তাদের বাবা হয়তো তাদের ওপর রাগ করে চুপ করে শুয়ে আছে। পরের দিন সকালে তাদের এলাকায় একটা ঘোষণা করা হয়। সবাইকে বলা হয় সবাই যেন মসজিদ থেকে অস্ত্র সংগ্রহ করে আনে, কারণ এখানেও শত্রুদের আক্রমণ হতে চলেছে। এটা শোনার পর ফারহানি ভয়ে তার 2 মেয়েকে নিয়ে নিজেদের রক্ষা করার জন্য এক জায়গায় চলে আসে, আর তারপরেই ওই এলাকায় শত্রুরা আক্রমণ করে। এই রকম চলতে চলতে এক সময় বাইরে গুলির শব্দ না পেয়ে ফারহানি মনে সাহস নিয়ে তার স্বামীর কাছে চলে আসে। বাইরে যেহেতু এতক্ষণ যুদ্ধ চলছিল, তাই তার ঘরের মধ্যে এবং তার স্বামীর গায়েও প্রচুর ধুলো লেগে যায়। ফারহানি তাড়াহুড়ো করে তার স্বামীকে ওষুধ খাওয়ায় এবং ভালো করে তাকে পরিষ্কার করে দেয়। তারপর যেই জায়গায় সবাই আশ্রয় নিয়েছিল, সেখানে ফারহানি যায় তার 2 মেয়েকে আনার জন্য। ঠিক সেই সময় তার ঘরের মধ্যে কয়েকজন মিলিটারি এসে তার স্বামীর দিকে বন্দুক তাক করে, কিন্তু তারা যখন ফারহানির স্বামীকে গুলি করতেই যাবে, তখন তার পাশে একটা বই দেখে তারা বুঝতে পারে এই লোকটি একজন সৈনিক ছিল। এটা দেখে তারা সেখান থেকে তাকে গুলি না করেই চলে যায়। তারপর ফারহানি যখন তার 2 মেয়েকে নিয়ে ঘরে আসে, তখন সে বুঝতে পারে তার ঘরের মধ্যে নিশ্চয়ই কয়েকজন এসেছিল। সে তখন ভাবে, এখানে থাকলে আমার 2 মেয়েকে আমি রক্ষা করতে পারবো না, মেয়েদের রক্ষা করার জন্য আমাকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। এই কথাটা ভেবে সে তার আত্মীয় যেখানে থাকতো সেখানে আবারও যায়, কিন্তু সেই বৃদ্ধা মহিলাটি তাদের কোনো সাহায্য করবে না বলে তাদের মুখের ওপর আবারও দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে দিলে তারা সেখানেই অসহায়ের মতো বসে থাকে। ফারহানি ও তার 2 মেয়ের এরকম অসহায় অবস্থা দেখে সেই বৃদ্ধা মহিলাটি তার আত্মীয়র ঠিকানা দেয়। ফারহানি তার 2 মেয়েকে নিয়ে তার সেই আত্মীয়র বাড়িতে চলে আসে। এখানে আমরা জানতে পারি তার আত্মীয় হলো একজন প্রস্টিটিউট। ফারহানি তার আত্মীয়কে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি
এই পেশায় কিভাবে জড়িয়ে গেলে? তখন তার আত্মীয় বলে, আমার অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল। বিয়ের কয়েক বছর কাটার পরেও যখন আমার কোনো সন্তান হচ্ছিল না, তখন সবাই আমাকে অনেক অপমান করত। সেই সুযোগে সবাই আমার সুযোগ নেওয়ার চেষ্টা করত, এমনকি আমার শ্বশুরও সুযোগ নেওয়ার চেষ্টা করত। আমার ওপর আমার শ্বশুরের এরকম শারীরিক অত্যাচার আমি সহ্য করতে না পেরে তাকে হত্যা করি। তারপর সেখান থেকে আমি এখানে চলে এসেছি। এরপর ফারহানির আত্মীয় ফারহানিকে কিছু টাকা দিলে সে তার 2 মেয়েকে তার আত্মীয়ের কাছে রেখে সে তার স্বামীর কাছে চলে আসে। ফারহানি তার স্বামীর কাছে এসে তার আত্মীয়র সম্পর্কে সমস্ত কিছু তাকে বলে এবং তাকে সে আরো বলে, আপনি চিরটাকাল আপনার নিজের কাজ নিয়েই ব্যস্ত থেকেছেন, কখনোই আমাদের কথা ভাবেননি। আপনি এতটাই ব্যস্ত যে বিয়ের দিনেও আপনি আসতে পারেননি। আপনার ছবির সাথে আমার বিয়ে হয়, বিয়ের আগে তো দূরে থাক, বিয়ের পরেও আপনাকে আমি দেখার সুযোগ পেতাম না। আপনি যখনই আমার কাছে আসতেন তখনই আমার সাথে শারীরিক সম্পর্ক করতেন, আমার ইচ্ছা না থাকলেও। আমাদের বিয়ের 10 বছর হয়ে গেল, কিন্তু আপনি একদিনের জন্য আমার সৌন্দর্যের প্রশংসা করেননি। অথচ দেখুন, আপনার ভাইয়েরা আমার অনেক প্রশংসা করত। আসলে আপনার কাছে আমার কোনো গুরুত্বই নেই। ঠিক আছে, আমি মানলাম না হয় আপনার কাছে আমার কোনো গুরুত্ব নেই, কিন্তু আপনার যে 2 মেয়ে আছে তাদের কথাও তো আপনি ভাবলেন না। আপনি তো নিশ্চয়ই জানতেন যে এখানে শত্রুরা আক্রমণ করতে পারে, তাহলে সেটা জানার পরেও কেন আপনি আমাদের অন্য কোথাও নিয়ে যাননি? একটা মেয়ের জীবনে মাত্র 2 পুরুষের অবদান থাকে, এক হলো তার বাবা আর এক হলো তার স্বামী। কিন্তু আমার ভাগ্য এমনই যে আমি 2 পুরুষের মধ্যে কোনো পুরুষকেই বুঝতে পারলাম না। আমার বাবা পাখি চাষ করতে খুব ভালোবাসতেন, সেই পাখিগুলোকে ট্রেনিং দিয়ে লড়াই করাতো। পাখির লড়াই করে বাজি ধরে সমস্ত টাকা শেষ করে বাড়িতে এসে আমার মাকে মারধর করত। আমার বাবা এর পেছনে তার সমস্ত জমানো টাকা পয়সা শেষ করে তার নিজের বড় মেয়েকে বাজি ধরে। আমার বাবা তার নিজের মেয়েকে একটা বুড়ো লোকের সাথে রাত কাটাতে বাধ্য করে। এরপর আমি বুঝতে পেরেছিলাম যে পরের বাজিটা হয়তো আমাকে দিয়েই ধরবে, তাই আমি ইচ্ছে করে বাবার সমস্ত পাখিগুলোকে খাঁচা থেকে ছেড়ে দিয়েছিলাম যাতে বিড়ালগুলো তাদের খেয়ে নেয়। এখন আমি ভাবি যে বিয়ের সময় যদি আপনি মারা যেতেন তাহলে হয়তো আপনার কোনো ভাইয়ের সাথে আমার বিয়ে হতো, তাহলে হয়তো এখন আমি অনেক নিরাপদ এবং খুব ভালো থাকতাম। এই বলে ফারহানি তার আত্মীয়ের কাছে চলে আসে। ফারহানি তখন তার আত্মীয়কে বলে, আমি আমার জীবনের সমস্ত ঘটনা আমার স্বামীকে জানাই, কিন্তু আমি জানিও না যে সে আদেও আমার কথাগুলো শুনতে পায় কিনা। তখন তার আত্মীয় ফারহানিকে বলে, একটা পাথর ছিল যাকে লোকজন তার গোপন কথা শোনাতো, কারণ তারা সেই পাথরটাকে তাদের মনের কথা বলে তারা মন হালকা করত। তেমনি তোমার স্বামীও তো এখন পাথর হয়ে গেছে, তাই তুমি তোমার স্বামীকেই না হয় মনের কথাগুলো বলে মনটাকে হালকা করো। এটা শোনার পর ফারহানি বুঝতে পারে তার স্বামী এখন পাথর হয়ে গেছে, তাই সমস্ত গোপন কথা তাকে বলাই যেতে পারে। একদিন ফারহানি জানতে পারে তাদের এই এলাকায় সিপাহীরা এসেছে। তখন সে ভাবতে থাকে তার স্বামী তো একজন সৈনিক ছিল, এই খবরটা যদি তারা জানতে পারে তাহলে তো তার স্বামীকে তারা মেরে ফেলবে। এই ভয়ে সে বালিশ দিয়ে তার স্বামীকে লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর তাদের রুমে কয়েকজন সিপাহীরা এলে ফারহানি তাদের দেখে তো অনেক ভয় পেতে থাকে। সে তখন ভয় পেয়ে তাদের বলে, আমি একজন প্রস্টিটিউট। তখন সেই সিপাহীদের মধ্যে একজন তার মুখে থুতু দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে যখন তারা ঘুমাচ্ছিল তখন তাদের দরজায় কেউ একজন নক করে। দরজা খুলে দেখে কালকে যে সিপাহীর দলগুলো এসেছিল তাদের মধ্যে একটা সিপাহী তাদের বাড়িতে এসেছে। এই সিপাহীটির বয়স ছিল অনেকটাই কম, সে কখনোই কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেনি, তাই সে আজকে ফারহানার ঘরে এসেছে ফারহানার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য। সিপাহী ফারহানির দিকে অনেকগুলো টাকা ছুঁড়ে তার সাথে খারাপ কাজ করে। ফারহানি তাকে অনেক বাধা দিলেও সে তাকে আটকাতে পারে না। সিপাহীটি চলে যাওয়ার পর সে দেখে সেই টাকাগুলো পড়ে রয়েছে। তার যেহেতু এখন অনেক টাকার প্রয়োজন, তাই সেই টাকাগুলো তুলে তার স্বামীর জন্য ওষুধ আর খাবার কিনে আনে। পরের দিন আবারও সেই সিপাহী অনেকগুলো টাকা নিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করতে আসে। এদিকে ফারহানি আবার তার স্বামীকে সেই সিপাহীর সাথে কাটানো সময়ের ব্যাপারে বলতে থাকে। একদিন সেই সিপাহীটি ফারহানির কাছে এসে সে তার শার্টটা খুলে তার মনের দুঃখ বলতে থাকে। সে বলে, আমার মা বাবা কেউ নেই, আমি অনাথ। এই কিছুদিন হলো আমি এখানে জয়েন করেছি। আমার উপরে যিনি আছেন তিনি সবসময় আমার গায়ে সিগারেটের ছ্যাঁকা দেয়। আমি জীবনে কারো কাছ থেকে কোনো ভালোবাসা পাইনি। এই বলে সিপাহীটি কান্না করতে থাকে। ফারহানি তখন ভাবতে থাকে যে সে একাই শুধুমাত্র এরকম কষ্টে দিন পার করছে না, তার মতো এরকম অনেক মানুষই কষ্টে দিন কাটাচ্ছে। এরপর থেকে সিপাহীটি ফারহানির জন্য অনেক খাবার দাবার নিয়ে আসে, গয়নাগাটি নিয়ে আসে, এমনকি তার কোনো অসুবিধা হলে সেই সিপাহীটি তার সমস্যার সমাধান করে দেয়। ধীরে ধীরে ফারহানিও সেই সিপাহীর প্রতি দুর্বল হয়ে পড়ে। এইরকম ভাবে তাদের ভালোই দিন কাটছিল। একদিন ফারহানি তার স্বামীকে বলে, আমি আজকে আপনাকে আমার জীবনের সব থেকে গোপন কথাটা জানাতে
চায়। যখন আমি 2 সন্তানের মা হলাম তখন আমি ভেবেছিলাম আমার 2 সন্তানকে আমি এখান থেকে সরিয়ে দেব, কারণ এই 2 সন্তান আপনার নয়। আমি অনেক আগেই জানতাম যে আপনি সন্তান জন্ম দিতে অক্ষম। আপনার মাকে অনেকবার বলার পরেও আপনার মা কোনোভাবে এটা মানতেন না। আপনার মা আমাকে কড়া গলায় বলেছিল যে আমি যদি সন্তান জন্ম দিতে না পারি তাহলে আমাকে ঘর থেকে বের করে দেবে। তখন আমি কোনো উপায় না পেয়ে আমি আমার ওই আত্মীয়র বাড়িতে যাই। আপনার বাড়ির লোকেরা জানতো আমি হয়তো ডক্টর দেখাতে যাচ্ছি, কিন্তু না, আমি যেতাম পরপুরুষের সাথে সময় কাটাতে। আসলে আপনার মতো আমিও জানি না ওই 2 সন্তানের বাবা আসলে কে। এই কথাগুলো শুনে ফারহানির স্বামী এতদিন পর সুস্থ হয়ে ওঠে এবং তার গলা চেপে ধরে। ফারহানি তখন নিজেকে বাঁচানোর জন্য তার স্বামীকে একটা ছুরি দিয়ে আঘাত করে এবং তার স্বামী সেখানেই মারা যায়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। এই মুভিটির গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নেক্সট কোন মুভির এক্সপ্লেনেশন তোমরা শুনতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি নতুন চ্যানেল খুলেছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।